আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? তো বেশি কথা না কয়ে শুরু করা যাক। না গো আম্মু, আমি তোমার ছেলে না, বরং তুমি আমার আম্মু। আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা ওর রুমে চলে আসলাম। রুমে ঢুকেই দেখি ও একা হাসছে। ওই মেয়ে, এত হেসো না, আমি পাগল হয়ে যাব। নীলা আমার দিকে তাকিয়ে, আজব তো, তুমি পাগল হতে যাবো কেন? তোমার হাসির জন্য। সত্যি তুমি একটা পাগল। জাস্ট ফর ইউ। একটু আগে তুমি আমার সাথে কি করেছো? এই মেয়ের কি কোনো কমন সেন্স নেই? যেখানে ও লজ্জা পাবার কথা সেখানে আমিই পাচ্ছি। কই, আমার মনে পড়ছে না তো। তোমার মনে থাকলে আমাকে বলতে পারো। নীলার রাগী মুখখানি এবার লজ্জায় ভরে গেল। আমি ওর কাছে যত এগোচ্ছি ও ততই পিছনে যাচ্ছে। এক সময় ও দেয়ালে পিঠ থেকে গেল, আর আমি ওকে ওর দুহাত শক্ত করে ধরি। ওর কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিলাম। নিচে চলো, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। আমি পরে নাস্তা করে নেব, তুমি যাও। আমি কি আবার আসবো? এই না, আমি আসছি। নীলা মনে মনে বলছে। কি বজ্জাত রে বাবা। আচ্ছা, ও যখন আমার কাছে আসে তখন আমি কেমন জানি বদলে যাই। যে সিচুয়েশনে আমি রেগে যাবার কথা সেখানে আমি কি কোনোভাবে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? হ্যাঁ, কিছুই বুঝতেছি না। একটু পর নীলাও নিচে আসলো, আর আমরা সবাই নাস্তা করতে বসছি। নীলা বসেছে আমার সামনাসামনি। আন্টি, আমি চাই আপনি আমাদের ওখানে গিয়ে কয়েকদিন বেড়াতে আসুন। তোমার আঙ্কেল ফিরে আসুক, তারপর আমরা সবাই মিলে যাব। আমি আস্তে করে বললাম, সাথে আমার বউটাকেও নিয়ে যাইয়েন কিন্তু। অব্র, তুমি কি কিছু বললে? না, তবে আমার একটা কথা ছিল। কি কথা? আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু আপনার আর আঙ্কেলের। আমি কিন্তু আগে থেকে বলে রাখলাম। আর আমার মেয়ে? তাকে আমার বিয়েতে না আনলে তো আমার বিয়েই হবে না। তাই নাকি? আমি খাবার খাচ্ছি আর নীলার পায়ের উপর পা দিয়ে চিমটি দিচ্ছি। আর নীলা মনে মনে, বজ্জারটা যেখানে সেখানে এভাবে দূর কার পালায় যে পড়লাম। অব্র, তুমি আবার কবে আসবে? যখন আপনার মেয়ের কথা মনে পড়বে তখনই চলে আসবো। কি? অব্র, তুমি একটু আগে কি যেন বললে? আরে, যখন তোমার কথা মনে পড়বে তখনই চলে আসবো। আমার মনে হচ্ছে তুই যেন অন্য কিছু বললি। আন্টি, আপনি কিন্তু আমাদের বাসায় আবার আসবেন। বিয়ের কথা বলতেই কার বিয়ের কথা বলতে? আম্মু, তুমিও না। আরে, আমার আর ওই পুলিশিনীর বিয়ের কথা বলতে। তুমি কি কোনো পুলিশ মেয়েকে পছন্দ করো? হুম। আমার মেয়েও তো পুলিশে চাকরি করে। আপনি পুলিশে চাকরি করেন? জি। অব্র, তুমি পুলিশে নিয়ে নিয়ে একদম চিন্তা করো না। নীলা তোমাকে এ ব্যাপারে সাহায্য করবে। ও সাহায্য করলে তো ব্যাপারটা একেবারে মিটে যাবে। হুম। নীলা, তুমি কি আজ অফিসে যাবে না? না, কাল থেকে যাব। ঘন্টাখানেক পর আমরা চলে যাব তখন। নীলা, তুই গিয়ে অব্রকে এগিয়ে দিয়ে আয়, আর আমি তোর আন্টিকে নিয়ে একটু পর আসছি। জি আম্মু। আমি আর নীলা বাহিরে চলে আসলাম, আর ভিতরে আম্মু আর আন্টি একটা ব্যাপার নিয়ে অট্ট হাসিতে মেতে উঠলো। নীলা, তোমাকে একটা কথা বলি। আমি কিন্তু তোমার চেয়ে বয়সে বড়, সম্মান দিয়ে কথা বলো। তোমার সম্মান তোমার পকেটে রাখো, আগে আমার কথা শোনো। বলো। আমার আম্মুকে দিয়ে যদি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, তুমি কি বিয়েতে মত দিবে? তোর মতো পিচ্চিকে কে বিয়ে করবে? বালিকা, এইভাবে হেসো না, কেন? না হলে অল্প বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হব। কেন? তোমার হাসি খুব মিষ্টি তো, তাই। পাগল একটা। তোদের এত হাসাহাসি কিসের? বিয়ের পর আমরা কয়টা বাচ্চা নিমো, তাই নিয়ে এত হাসাহাসি। তুই নিজেই তো একটা বাচ্চা, আবার কিসের বাচ্চা নিবি? একবার বিয়ে করাই দাও, তাহলে বুঝবা। তোর মতো ফাজিলরে কোন মেয়ে বিয়ে করবে? এই যে তোমার সামনে। কিছু বললি? কই না তো। অব্র, তুই কিন্তু আমার বাসায় আবার আসবি। আসবো তো, আমার এই সুন্দরী আম্মুটার কাছে। পাশে থেকে আম্মু আর নীলা হেসে দিল। বালিকা, তুমি কেন বোঝো না আমি তোমার হাসির ডায়াবেটিস রোগে আক্রান্ত? তারপর আম্মুকে নিয়ে বাসায় ফিরলাম। দুপুরে খেয়ে পরে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনটা কয়েকবার বাজতেই আমি ফোনটা রিসিভ করে, হ্যালো, কে বলছেন? কেন, তুই জানিস না? না গো খালাম্মা, আপনি কে বলেন তো? কে রে তোর খালাম্মা? তোরে একবার হাতের কাছে পাই, টানা টানা বানায় ফেলবো। ওই রে, আমি কারে কি বলে ফেলছি? ফোনটা হাতে নিতেই আমার চোখে কপালে ওঠার অবস্থা। ইসরে, আমি নিজের হবু বউটারে কি বলে ফেলছি। আসলে এতক্ষণ যার সাথে ফোনে কথা বলছিলাম সে নীলা ছিল। বিছানা থেকে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসলাম। কয়েকবার ফোন দিতে সে রিসিভ করলো। হ্যালো। তুই আমাকে ফোন দিছিস কেন? আমার হবু বউটা হেব্বি রেগে আছে। কেন, তুমি জানো না? না, আমি জানি না। আমি তোমার হবু স্বামী লাগি। আহারে মোর স্বামী রে। আহো, তোহারে এখন আদর করি। সত্যি। গো। আমি কিন্তু সিরিয়াসলি চলে যাবো। তোরে হাতের কাছে পাইলে উত্তম মধ্যম দিয়া বোঝামো আমি কে। তুমি মিসেস অভ্র? তাই নাকি? গো, আচ্ছা তুমি কেন আমাকে ফোন দিয়েছো? এমনি। বুঝি তো, সব বুঝি। কি বুঝো? তুমি আমার প্রেমে পড়ে গেছো। কি যে বলো না। ওগো, তোমার আকাশ দুটি চোখে আমি হয়েছি দিশেহারা। আমি 2 লাইন গান গেয়ে শুনিয়ে দিলাম। আমি রাখছি। কেন? আম্মু ডাকছে। আচ্ছা ভাই, ফোনটা রেখে নিচে চলে আসলাম। আম্মু, আমি বাড়ি থেকে ঘুরে আসছি।
তাড়াতাড়ি আসিস। তারপর চলে আসলাম হারামিগুলার কাছে। বন্ধু, আজকাল তো তোমার দেখা পাওয়া যায় না। পোলার দেখা পাবে কেমনে? পোলা তো এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে চললো। কি মামা, তুমি তো আমাদের কিছু বলো নাই। হুম, আসলে বিষয়টা আমিও ঠিক বুঝতেছি না। তোমার ধান্দা কেউ না বুঝুক, আমি ঠিকই বুঝে ফেলাইছি। কি বুঝছস? ওরে সবাই মিলে ধর। আরে হারামিটার জন্য আমার 5,000 টাকা খরচ হলো। রাত্রে বাসায় আসতেই কয়টা বাজে এখন? এই তো রাত 11টা। কাল সকালে তাড়াতাড়ি উঠিস। আর চল, খাবার খাবি। আমি খেয়ে আসছি, তুমি খেয়ে নাও। তারপর রুমে গিয়ে ওকে ফোন দিলাম। একবার রিং হতে ফোন রিসিভ করলো। হ্যালো, কি করতেছো এখন? এই তো শুয়ে আছি। তোমার ঘুমে ডিস্টার্ব করে ফেললাম বোধহয়। না, তুমি বরং ঘুমাও, আমি আজ না হয় রাখছি। আমি ফোনটা কেটে দিলাম। আসলে আমার শরীরটা ভালো লাগছে না, খুব দুর্বল লাগতেছে তাই। আর নীলা মনে মনে বলছে, শয়তানটা আর একটু কথা বললে কি এমন হতো? নীলা কথাটা বলে একটা মিষ্টি হাসি দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর নাস্তা করে বাইক নিয়ে মিন্টু মামার চায়ের দোকানে চলে আসলাম। মামা একটা চা দেন। তারপর চা খাওয়া শেষ হতেই হারামিদের আগমন। মামা, আমাদের রাইখাই তুমি কোপায় ফেললা। দেখতেই তো পারছিস। শালা 1 নম্বরের চিটার। রে। তুই কে? তোকে আমরা কেউ চিনি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমিও তোদের চিনি না। এখন তুই আমারে তাড়াতাড়ি 5,000 টাকা দে তো। কোন দুঃখে আমি তোকে টাকা দিমু? দিবি কিনা বল, না দিলে কিন্তু শেষমেশ তোরই ক্ষতি হবে। দেখা যাবে। রাজ, আমার বিলটা দিয়ে দিস, আমি আসছি। আর বন্ধু, তুমি শোক পালনের লাগি তৈরি থাকো। তারপর বাইক নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসলাম। রাসেল। জি ভাই, আমাকে ডাকছেন? তোর সেম বেস, মানে অনার্স 3য় বর্ষের মাহিকে দেখছিস? আমি একটু আগে দেখলাম লাইব্রেরিতে বই পড়তেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। সালাম নিয়েন ভাই। লাইব্রেরিতে গিয়ে মাহির পাশে বসলাম। মাহি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? এই তো বেশ ভালোই। ভাইয়া, আপনি কি আমাকে কিছু বলবেন? হুম কি? মুরাদ আমার বন্ধু হয়। আমি জানি। ও যে একজনকে মন থেকে ভালোবাসে, তুমি কি জানো? কাকে ভালোবাসি ও? সেটা জেনে তুমি কি করবে? প্লিজ ভাইয়া বলেন না, ও কাকে ভালোবাসে? আচ্ছা, তুমি কি ওকে লাভ করো? এখন এসব বলি আর কি হবে? ও তো অন্য একজনকে ভালোবাসে। তুমি তো শুনতে চাইছো না, তবু আমি বলছি, ও তোমাকে ভালোবাসে। সত্যি? হুম তাহলে আমাকে এতক্ষণ কাঁদালেন কেন? তুমি না কাঁদলে আমি কি বুঝতাম এই মেয়েটা আমার ওই পাগল বন্ধুটাকে ভালোবাসে? হুম লজ্জা পেলে হবে না, আমাকে আজকে ট্রিট দিতে হবে। সেটা আপনি না বললেও আমি দিতাম। তারপর বাইকে করে মাহিকে নিয়ে মিন্টু মামার চায়ের দোকানের পাশ দিয়ে রেস্টুরেন্টে গেলাম, যাতে বন্ধু মুরাদটা একটু তেলে বেগুনে চলে। খুব বেশি খেতে পারিনি, এই তো মাত্র 3,000 টাকার বিল হয়েছে। তারপরও আমাকেও ছাড়তেই না, জোর করে আমাকে শপিং করিয়ে দিল। তারপর বাইক নিয়ে মাহিকে বাসায় পৌঁছে দিয়ে মিন্টু মামার চায়ের দোকানে আসলাম। মামা, তুমি এটা করবে আমরা জীবনেও ভাবিনি। তাও আবার আমরা তোমাকে সামান্য একটু রাগ দেখানোর জন্য। তুই কাজটা ঠিক করিসনি। আর এদিকে আমার প্রাণপ্রিয় বল্টু থুকু বন্ধু মুরাদ কাঁদতে কাঁদতে একবারে যায় অবস্থা। বন্ধু, আমাকে 5,000 টাকা দে তো। এই নে 10,000 টাকা, এবার যা তো আমার চোখের সামনে থেকে। বন্ধু আমার টাকা দিল 10,000, আমি কি না করতে পারি? আমিও নিয়ে ফেললাম আর ঢুকিয়ে ফেললাম আমার পকেটে। আর আমার বন্ধুর যায় অবস্থা। জানিস মুরাদ, আজ মাহি আমাকে রেস্টুরেন্টে খাবার খাওয়াইছে আর শপিংও করিয়ে দিছে। সবটা ওর টাকাই, বুঝলি? আমি হাসছি আর রাজ, সাফি ওরা মুরাদকে সান্ত্বনা দিচ্ছে। আহারে আহারে, আমি কোথায় পাবো তাহারে। অব্র, তুই আমার সামনে থেকে যা। রে, শালা আমার লগে ভাবলস। তারপর বাইকটা স্টার্ট দিয়ে ওদেরকে বললাম, মুরাদ সব তো শেষ করেই দিলি, আর কি বলবি তুই? মুরাদ, তুই বিকাল 4টার আগে এই পার্কে যাবি, বুঝলি? নিশ্চুপ, মাহি দেখা করতে বলছে। কি? রে, আর শোন, সাথে গোলাপ ফুল নিয়ে যাবি। আর ওকে কিন্তু ঠিক করে প্রপোজ করবি, বুঝলি? ওরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। একটু আগে আমরা যা দেখলাম আর তুই আমাদের একটু আগে যা বললি তা। তোরা যা দেখছস আর আমি যা বলছি সব সত্যি। তবে বুঝলি, মাহি মানে মাহি ভাবি আমাকে ট্রিট দিচ্ছে আর কি। কি? রে, এতক্ষণ আমি মজা লইছি। আমার লগে ভাবগিরি আবি নেহি। তোকে তো আজ আমি। আমাকে আর পাইকে বাইকটা নিয়ে একটানে বাসায় আসলাম। বাসায় এসে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখ পড়লো সোফায় বসা মেয়েটার দিকে, না মানে নীলার দিকে। কিন্তু ও এখানে কেন? কেমন আছেন? খুব ভালো আছি। কি হলো ওর আবার? বোধহয় আমার উপর রেগে আছে মনে হয়। আন্টিকে নিয়ে আসেননি কেন? বাসায় কেউ নেই, তাই আম্মু আসেনি। অভ্র, নীলাকে তোর রুমে নিয়ে যা, মেয়েটা একটু বিশ্রাম নিক। এই যে চলেন। তারপর নীলাকে আমার রুমে নিয়ে আসতেই নীলা দরজাটা বন্ধ করে আমার কাছে এসেই আমার শার্টের কলার ধরে আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে আমাকে আস্ত খেয়ে ফেলবে। আরে আমার শার্টটা ছিঁড়ে যাবে তো। কি করছো কি নীলা? একদম চুপ করে থাকো, না হলে। নীলা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে।
না হলে কি করবে শুনি? মেরে তোর হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে ফেলবো। নীলার রাগের কারণটা আমি খুঁজছি। কি কারণে ও আমার উপর রেগে থাকতে পারে? ও মাগো, কি গুন্ডি মাইয়া রে! একদম চুপ করে থাক। নীলা, কি হয়েছে তোমার? নীলা আমার শার্টের কলারটা ছেড়ে দরজাটা খুলে এক দৌড়ে নিচে চলে গেল। আর আমি ভাবছি ওর কি হলো। কি রে মা, চলে আসলে যে? এমনি। আচ্ছা, অব্র কোথায়? রুমে। ওহ, আম্মু কাজ করছে আর নীলা আনমনে কি যেন ভাবতেছে। হঠাৎ নীলা, তুই কি কোনো ব্যাপারে আপসেট? না। আচ্ছা আন্টি, অব্র কি কাউকে ভালোবাসে? কেন রে পাগলি? না মানে এমনি। সেদিন ওর কাছ থেকে শুনলাম ও নাকি কোনো এক পুলিশিনীকে দেখতে থানায় গেছে। মনে হয় তাকেই। দেখতে না, পুলিশিনীটা ওকে ধরে নিয়ে গেছে, আর সেটা আমি। কি রে মা, কিছু বললে আমাকে? না। নীলা মনে মনে বলছে, অব্রবাবু তোমাকে আমি পরে দেখে নিব। নীলা, অভ্রকে ডেকে নিয়ে আয়। জি আন্টি। নীলা আমার রুমের কাছে এসে, এই তোরে আন্টি ডাকছে। আসছি। আমি মনে মনে বলছি, একটু রোমান্টিক করে ডাকলে কি এমন ক্ষতি হতো? তারপর নিচে চলে আসলাম। এসেই নাস্তা করে সোজা ছাদে চলে আসলাম। আমি মনে মনে ভাবছি, আচ্ছা নীলা কি আমার উপর কোনোভাবে রেগে আছে? আমার কাঁধে কারো স্পর্শ পেতেই আমি পিছন ফিরে তাকিয়ে দেখি নীলা দাঁড়িয়ে। একা একা ছাদে কি করছিলে? ভাবছি তাহার কথা। ও আচ্ছা, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? হুম। কি? মেয়েদের নিয়ে ঘুরতে তো ভালোই পারো। আমি আবার কোন মেয়েকে নিয়ে ঘুরলাম? কেন মনে থাকবে? মেয়েদের নিয়ে বাইকে ঘুরতে তো বেশ ভালোই লাগে তোর, তাই না? আরে ও তো। তোর মতো ছেলেদের আমার ভালো করেই চেনা আছে। আমি রাগী কণ্ঠে বললাম, এতই যখন জানো তাহলে আমাকে জিজ্ঞেস করতে আসছিলে কেন? সত্যি কথা বললে তো গায়ে ফোসকা পড়বেই। তুমি আগে আমার কথাটা তো শোনো, তারপর তুমি যা বলবে আমি মেনে নিব। হুম। তারপর আমি নীলাকে পুরোটা বললাম, আজকে সকালে যা যা হয়েছে। সরি। আচ্ছা, নীলা কি আমাকে ভালোবাসে? আর না হলে ও কেন আমার সাথে একটু আগে এমন করলো, মানে রেগে গেল? আর তা যদি না হয়, আচ্ছা এমন নয় তো ও কোনো মেয়ের সাথে আমাকে দেখলে জেলাস ফিল করে? আচ্ছা, তুমি আমাকে কেন ভালোবাসো? ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শোকাবো? ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো? তাই বুঝি? জি ম্যাডাম। আচ্ছা ধরো, আজ যদি আমাদের দুজনেরই দেখা না হতো, তাহলে তুমি আগামী দিনগুলো কি করে কাটাতে? একটা সময় ভাবতাম জীবনটা থমকে গেছে, নিঃসঙ্গতা কাটিয়ে দেব বাকিটা জীবন। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আমার পক্ষে সেটা সম্ভব না। এতটা ভালোবাসো আমায়? ছাদের কোণেতে আমার পাশে নীলাও বসে আছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমি যে ভালোবাসি। আজ যদি আমার বিয়ে হয়ে যায়, তখন তুমি কি করবে? কি করে বাকিটা জীবন কাটাবে শুনি? নীলা যে এমন প্রশ্ন করে বসবে আমার ধারণাই ছিল না। তবুও নিজেকে সামনে নিয়ে বললাম, একজনকে পাবো না জেনেও তাকে ভালোবাসার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে। মানুষকে বলতে শুনেছি, পেয়ে হারানোর যন্ত্রণা নাকি না পাওয়ার চেয়ে অনেক বেশি। জানি না কোনটা ঠিক, কতটা ঠিক, শুধু এটাই জানি আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। পিচ্চি তো দেখে খুব সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে। সবটাই তোমার জন্য। তাই বুঝি? আমার একটা কথা রাখবে? কি? তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাবো। আমি গিয়ে নীলার কোলে মাথা রেখে শুয়ে আছি, আর নীলা লজ্জায় লাল হয়ে আছে। আমার না মাথাটা খুব ব্যথা করছে। সত্যি আমার মাথাটা ব্যথা করতেছিল। কখন থেকে? কিছুক্ষণ আগ থেকে। নীলা আমার মাথায় হাত দিয়ে দেখতেও বলে উঠলো, জ্বরে তো তোমার গা পুড়ে যাচ্ছে, চলো রুমে যাবে। তারপর নীলা আমার হাত ধরে আমার রুমে নিয়ে গেল। তুমি একটু থাকো, আমি এক্ষুনি আসছি। তারপর কি হলো আমার আর মনে নেই। সকালে ঘুম ভাঙতে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে ভীষণ সুন্দর লাগছিল। এক কবি বলেছিল, যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। আমি নীলার কপালে আলতো করে ভালোবাসার পরও শেখে দিলাম। তারপর আমিও নীলাকে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়লাম। অভ্র, আর কতক্ষণ ঘুমাবি? তাড়াতাড়ি ওঠ। আম্মুর ডাক শুনে আমি উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। দেখলাম নীলা আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। তবে সেই হাসির কারণ আমার জানা। অভ্র, কালকে তোর হঠাৎ কি হয়েছিল? আসলে কালকে হঠাৎ করে আমার মাথাটা ভীষণ ব্যথা করছিল, আর তারপর আর আমার কিছু মনে নেই। তারপর আমি আম্মু আর নীলা মিলে নাস্তা করে নিলাম। এখন কেমন লাগছে? ভালো। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আমি আসার একটু পর নীলাও আমার রুমে আসলো। কফি খাবা? একটু পর নীলা কফি বানিয়ে আনলো। এই নাও। আমি হাত বাড়িয়ে কফিটা নিলাম। কেমন হয়েছে কফিটা? নীলা খুব আগ্রহ নিয়ে আমার দিকে চেয়ে আছে। অসাধারণ। তবে কি? আমরা দুজন কফিটা বদল করে খেলে ভালো হতো আর কি। কি? তবে তুমি রাজি থাকলে। আমার হাতটা কিন্তু চুলকাচ্ছে। থাকবো। আমার না এখন আর আদর খেতে ইচ্ছে করছে না। সব সময় ফাজলামি করো কেন? ভালোবাসি তাই। নীলা ওর হাতটা আমার দিকে দেখিয়ে, মাইট চিনো? কিস চিনি, একটু শিখিয়ে দিও। এই না,
নীলা যত পিছাচ্ছে আমি ততই ওর দিকে এগোচ্ছি। একসময় নীলার পিঠ দেয়ালের সাথে লেগে যায় আর নীলার সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। নীলার এই মায়াভরা মুখখানি আমাকে ওর প্রতি আকর্ষণ করছে। ওর কাছে যেতেই ওর ঠোঁটগুলো কাঁপতে লাগলো। আমি আর নিজেকে সামলাতে পারিনি, 4 ঠোঁট এক করে নিলাম। 5 মিনিট পর ওকে ছেড়ে দিতেই ও আমাকে ধাক্কা মেরে এক দৌড়ে পালিয়ে গেল। আর ওর এসব পাগলামি দেখে আমি হেসেই ফেললাম। আমি নিচে যাব এমন সময় মুরাদের ফোন। হ্যালো দোষ, কই তুই? এই তো বাসায়। কেন, কিছু হয়েছে নাকি? আমার সাথে একটু দেখা করতে পারবি? না রে দোস্ত, এখন সময় নেই। কেন? তোর ভাবি বাসায় আসছে তো, তাকে একটু সময় দিচ্ছিলাম। আর কি? মামা থাক, তোর আশা লাগবো না, দয়া করে কালকে সকালে দেখা করলে হবে।